কোর্ট, এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না, এটাকে একসাথে মিলাইলে চলবে না। তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক নাই, এলো জাতীয় যুদ্ধ। সেটাও যুদ্ধ না, জাতীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল। এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল, অনেকেই নিয়েছিল। এইরকম অবস্থা হাসিনা নিছে, তার সময় লোক মারা গেছে অনেক বেশি, যেটাকে বলা হচ্ছে 1400। আমি অবিশ্বাস করি না, কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান। এইটার সঙ্গে পাক্কু থাকার 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, সমস্ত বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করি না। আমি একটু জিজ্ঞাসা করছি অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আমাদের এই মানচিত্র চ্যানেলে এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্যান্য জায়গায় যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো গুলোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না। এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন। এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি, মানে এই ট্রাইব্যুনাল তো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, তাই না? আর এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না, ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব। আমার কথাটা বুঝেন আপনি, তারা কি বলতেছে আমি এখনো জানি না, কারণ আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন। কাজে তারা কি বললো ওইটার উত্তর আমি দিচ্ছি না। আমি যে কথাটা বলছি সেটা বলি, এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে, গঠন করা হয়েছে, আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলতো। আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন এগুলো আমি বলছি। তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না। জি, আমি তো সেদিন হাজির হব। আমার যদি কথা, আমার কন্টেম্প করতে, আমার টোটাল 1 ঘন্টা 10 মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে। আমার 1 লাইন 2 লাইন শুনে তো বললে হবে না। আমি খুব ক্লিয়ার বলছি, বিচারের ব্যাপারে আমার কথা নাই, বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে, যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে। কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যখন এই সরকার তো আর 3 মাস থাকবে যদি গণতন্ত্র আসে। আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে। ইউনূস সরকার তো 3 মাস থাকবে। যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে। রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে। আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি, তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে 71-এর যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই, আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে, তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না, রায়টা কতটুকু ঠিক থাকবে। এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক, যাতে উপরে গিয়া টিকে। কারণ ওই যে আজহার সাহেবরে যে বিচার করছিল জামাতের, ওনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল, অ্যাপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি ছাড়া পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে। এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে, এমনকি প্রসিকিউশন কি কোথাও না, ওই যে কথাটা আমি বলছি, প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া, ওই কথাটাও কিন্তু আমি তুলছি। আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক, এই কথাটা আমি বলছি ভাই। আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই,
এখন তারা যখন যদি আমাকে ডাকে, এমনও তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না, এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট ম্যাটার নাই, এটা আমরা তাকে করলাম না, ডাকলাম না। আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে, তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন। আমি তো কোর্টের, আমি তো 48 বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই, কাজে আমি তো আইনের মানুষ। আমি বলছি, আমি বিএনপির নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না, আমি একজন মুক্তি, ওইখানেই বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আইনজীবী হিসাবে কথা বলছি। কিন্তু গাজী মনোয়ার যেটি বলেছেন, প্রসিকিউটর গাজী মনোয়ার, আমি একটু আপনাকে একটু শোনাতে চাই। আপনি এটাও বলেছেন, আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি, আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয়ই অন্য কিছু বলেননি। আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না, এইভাবে বলেছেন। কিন্তু রাইট, তো আমি চাই না, এই ট্রাইব্যুনালটাই আমার কাছে রং মনে হইতাছে, রংলি কনস্টিটিউটেড। আপনি আমার কথা এটা আমি বলতে পারবো না, তাইলে তারা জাতিসংঘের মহাসচিব আইনে দাঁড় করা, মানবাধিকার যে 6টা সংস্থাকে আইনে দাঁড় করা, ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় না, এর মধ্যে ফাঁকফো, তাদেরকে আইনে দাঁড় করা। আমার মতো একজন নরম মানুষ পায়া, অসহায় মানুষ পায়া আমাকে, আমার উপরে কেন বিচার চলছে? তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই, জাতিসংঘ থেকে দৈরে মানবাধিকার সবাই বলতেছে, আমি কি একা বলতেছি নাকি? এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যেন একটু খটকামা, এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে, যেদিন আমি গিয়ে আমার পক্ষে যদি আমাকে ডাকে, আমি তখন তাদের প্রশ্নের, আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম, হাইকোর্টে রসগোল্লা নাই বইলা এদের কাছে পাঠাইতে পারছি না। ওই আমার এক বন্ধু আছে, ছোট বন্ধু, ওরে আমি তুমি ডাকি, তার নাম তাজুল ইসলাম, তিনি হলো চিফ প্রসিকিউটর, তিনি আবার ময়মনসিংহ মানুষ, জামালপুরের মানুষ। আমি তার ছোট ভাইয়ের মতো দেখি, মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায়, আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায়, এরা খুঁজে পাইছি না। আমি হাইকোর্টে কোনো দেখা যাবো না, আমি মিষ্টি লই যাবো এদের জন্য। আমার কি হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করবো। অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে, কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে। কেউ বলে না, আমি বলছি, পৃথিবীতে অনেক সময় গ্যালিলিও বলছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এই কারণে তার ফাঁসি হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে, গ্যালিলিও ঠিক ছিল। ওই যে সক্রেটিসেরও ফাঁসি, হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল, এতে কি আইলো গেল? সত্য কথা তো একজন দুইজনই বলে, আমি তাই সেই কথাটাই বলতেছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন, আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না, তাই তো? ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না, কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না, এটা ছিল জাতীয় সমস্যা, সরকার পরিবর্তন অথবা পতন। এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, যে 7ম নৌবহর আইসা পড়ছে বঙ্গোপসাগরে, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে, এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানিদের নয়, এটা হয় নাই তো। আমি তো বলছি সেইটা, সেই বিচার হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে যান কেন? বাঘের সঙ্গে বিড়ালে মিলাইতে যান কেন? আরেকটা কথা আপনাকে বলি, আমাদের দেশে বিচার এত সেন্সিটিভ, 2টাই ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট, আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট। যাত্রাবাড়ি থানার কোনো কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয়, এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না। আপনি কি আমার কথা সেই জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন, জেল ফাঁসি দেওয়া হলেও, তাই তো? আমি বিচারের
বিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই। আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি। এই মনে করাটা মহা অপরাধ কিনা, যদি কোর্ট মনে করে মহা অপরাধ, তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হবো, তারা যে বিচার করে সেই বিচার মানবো। কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, যাদের যে যুদ্ধ অপরাধ